সূর্যের আলো ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, ফলে পৃথিবীতে আবার শুরু হতে চলেছে আইস এজ। এক বিশেষ জীব সূর্য সহ সব নক্ষত্রের আলো শুষে নিচ্ছে, শুধু একটা নক্ষত্র বাদে। এখন এই রহস্য ভেদ করতে মহাকাশে পাঠানো হয় 3 সদস্যের একটা দল, তবে মাঝপথেই মারা যায় 2 জন। এখন প্রশ্ন হচ্ছে, তারা 2 জন কিভাবে মারা গেল, আর যে বেঁচে আছে সে কি তার মিশন শেষ করে রহস্যের সমাধান করে পৃথিবীতে ফিরে আসতে পারবে? তো চলো এই সকল প্রশ্ন নিয়ে শুরু করা যাক আজকের মুভি প্রজেক্ট হেল মেরি। মহাকাশে পাড়ি দিয়েছে হেল মেরি নামের একটা স্পেসশিপ। শিপের মধ্যেই জ্ঞান ফিরে আসে এক ব্যক্তির, তার নাম রাইল্যান্ড গ্রেস। হেল মেরি স্পেসশিপের নিজস্ব এআই ম্যারি তার শরীর স্ক্যান করে কিছু প্রশ্ন করলে জানা যায় যে তার নিজের পরিচয় বা সে বর্তমানে কোথায় রয়েছে, কি করছে তার কোনো স্মৃতি নেই এবং সে প্রচণ্ড দুর্বল। তবুও গ্রেস শরীরের সব শক্তিকে কাজে লাগিয়ে বোঝার চেষ্টা করে যে এইখানে সে একা নাকি আরও কেউ আছে তার সাথে। তবে সে এইখানে জীবন্ত কাউকে দেখতে পায় না, বরং খুঁজে পায় 2টো মৃতদেহ। এমন সময় দেখতে পেল তার সামনে রয়েছে আকাশ ভর্তি নক্ষত্র। বুঝতে বাকি থাকে না, গ্রেস রয়েছে স্পেসশিপের মধ্যে। সে সম্পূর্ণ একা, সাথে রয়েছে অসংখ্য কম্পিউটার স্ক্রিন আর ম্যারি নামের একটা এআই সিস্টেম। সে অটোমেটেড এআই সিস্টেম থেকে জানতে পারে যে তাদের 3 জনের একটা দল প্রায় 11 বছর 10 মাস 14 দিন এবং 6 ঘন্টা আগে পৃথিবী থেকে রওনা দিয়েছিল। তবে তার মাঝে কি হয়েছে তা সে এখনো বুঝতে পারে না। এমন সময় গ্রেস একটা ভিডিও ফুটেজ খুঁজে পায়, যা থেকে জানতে পারে সে এইখানে আসার আগে জুনিয়র হাই স্কুলের শিক্ষক ছিল। তবে সেই সময় মানে 11 বছর আগে পৃথিবীর অবস্থা ছিল ধ্বংসের পথে। সূর্যের আলো ধীরে ধীরে কমতে শুরু করেছিল, আর একই সাথে সূর্য থেকে শুক্র গ্রহের দিকে একটা মৃদু ইনফ্রারেড রেখা তৈরি হয়েছিল, যাকে বলে পেট্রোভা লাইন, যা সূর্যের আলো শুষে নিচ্ছে। ফলে সূর্যরশ্মি কম হয়ে যাওয়ায় ধারণা করা হয় যে আগামী 30 বছরের মধ্যে পৃথিবীতে নেমে আসবে ভয়াবহ বরফ যুগ। এই নিয়ে স্কুলের বাচ্চারা তাকে একদিন প্রশ্ন করলে গ্রেস জানায় এখন বিশ্বের সমস্ত বিজ্ঞানীরা সমাধান খোঁজার চেষ্টা করছে এবং তারা নিশ্চয়ই কিছু না কিছু উপায় খুঁজে বের করবে, তাই এই নিয়ে কাউকে চিন্তা করার দরকার নেই। তবে এই ভিডিও ফুটেজ দেখেও গ্রেসের এখনো সব মনে পড়ে না। সে বুঝতে পারে না তাকে কেন এইখানে পাঠানো হয়েছিল। তার কাছে রয়েছে হাজার হাজার প্রশ্ন। এইভাবেই আরও কয়েকটা দিন কেটে যায়। আস্তে আস্তে তার অতীতের কিছু কথা মনে পড়তে শুরু করে। পৃথিবী ও সূর্যের আলো যাতে স্বাভাবিক থাকে এবং বরফ যুগের সূত্রপাত না হয় তার জন্য বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রাক্তন ইউরোপীয় স্পেস এজেন্সির প্রশাসক ইভা স্ট্র্যাটকে একটা বিশেষ টাস্ক ফোর্সের নেতৃত্ব দেয়, যেখানে তাকে এই ভয়াবহ সমস্যার সমাধান খুঁজে বের করার জন্য একক ক্ষমতা দেওয়া হয়। সে ঠিক করে পেট্রোভা লাইনের প্রকৃতি বোঝার জন্য তাদের প্রয়োজন একজন মলিকিউলার বায়োলজিস্ট, আর সে মলিকিউলার বায়োলজিস্ট আর অন্য কেউ নয়, স্বয়ং গ্রেস। কারণ সে শিক্ষকতার পাশাপাশি মলিকিউলার বায়োলজিতে পিএইচডি করেছিল এবং সে এর আগে যখন সায়েন্টিস্ট ছিল তখন পেট্রোভা লাইন নিয়ে একটা আর্টিকেলও লিখেছিল। তবে তার আর্টিকেল বাকিদের পছন্দ না হলে তাকে তাড়িয়ে দেয় এবং সে যেহেতু বাচ্চাদের পড়াতে ভালোবাসত তাই সে শিক্ষকতা শুরু করে। ইভা গ্রেসের সাথে দেখা করে পেট্রোভা লাইন সংক্রান্ত গবেষণা করে তার মধ্যে কি রয়েছে এবং কেন সূর্যের রশ্মিকে শোষণ করছে তা খুঁজে বের করার জন্য তার সাথে ল্যাবে যাওয়ার প্রস্তাব দেয়। গ্রেস পৃথিবীকে বাঁচাতে ইভার প্রস্তাবে রাজি হয়ে ল্যাবে এসে শুরু করে পেট্রোভা লাইন নিয়ে গবেষণা এবং বেশ কিছুক্ষণ পর গবেষণা সম্পূর্ণ হলে ইভাকে জানায় পেট্রোভা লাইনের মধ্যে রয়েছে অসংখ্য এককোষী জীব যা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন খেয়ে বেঁচে থাকে। তাদের জন্য জলের প্রয়োজন হয় না। গ্রেস এই প্রাণীদের নাম দেয় অ্যাস্ট্রোফেজ এবং এইগুলো মূলত সূর্যের শক্তি এবং শুক্র গ্রহের CO2 শোষণ করে বংশবৃদ্ধি করে। অ্যাস্ট্রোফেজ সংক্রান্ত প্রাথমিক তথ্য জোগাড় করার পর পৃথিবীর বাকি বিজ্ঞানীদের কাছে এর বংশবিস্তারের প্রক্রিয়ার ব্যাখ্যা করতে গ্রেস ও ইভা কনফারেন্সে গেলে একজন মহিলা বিজ্ঞানী তাকে জিজ্ঞেস করে এইরকমভাবে 2 মিলিয়ন অ্যাস্ট্রোফেজ বানাতে কত সময় লাগবে। গ্রেস বুঝতে পারে না এরকম সংকটাপন্ন অবস্থায় 2 মিলিয়ন অ্যাস্ট্রোফেজ তার কেন প্রয়োজন। তখন ইভা সবাইকে বলে যে অ্যাস্ট্রোফেজ শুধুমাত্র সূর্যের রশ্মি শোষণ করছে না, বরং নিকটবর্তী অন্যান্য নক্ষত্রগুলোকেও সংক্রামিত করে তাদের আলো কমিয়ে দিচ্ছে। তবে টাউ সিটি নামের একটা নক্ষত্র অ্যাস্ট্রোফেজের সংক্রমণ প্রতিরোধ করতে পেরেছে, যার দূরত্ব পৃথিবী থেকে প্রায় 11.9 আলোকবর্ষ দূরে।
এই কারণে ইভার নেতৃত্বে পৃথিবীর সব বিজ্ঞানীরা ঠিক করেছে তারা হেল মেরি নামের একটা মহাকাশ যান নিয়ে টাও সিটির দিকে যাবে, যাতে বোঝা যায় কিভাবে নক্ষত্রটি অ্যাস্ট্রোফেজকে প্রতিহত করছে। আর এই পুরো প্রজেক্টটার নামই হলো প্রজেক্ট হেল মেরি। তবে ওই 11.9 আলোকবর্ষ দূরে হেল মেরিকে পাঠানোর জন্য প্রচুর পরিমাণে জ্বালানির প্রয়োজন। আর বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিয়েছে যে তারা 2 মিলিয়ন অ্যাস্ট্রোফেজ তৈরি করে সেইটাকে মহাকাশযানের জ্বালানি হিসেবে ব্যবহার করবে। কারণ অ্যাস্ট্রোফেজ মূলত সূর্য থেকে এনার্জি শোষণ করে নিজেও একটা জ্বালানি হিসেবে কাজ করে। তবে সময়ের অভাবে যতটুকু অ্যাস্ট্রোফেজ তৈরি করা সম্ভব হয়েছে তা দিয়ে হেল মেরি স্পেসশিপটি শুধু টাও সিটির দিকে রওনা দিতে পারবে, কিন্তু ফিরে আসতে পারবে না। অর্থাৎ পুরো মিশনটা হতে চলেছে একটা আত্মঘাতী মিশন। তাই প্রজেক্ট হেল মেরির জন্য মহাকাশে পাঠানো হবে মাত্র 3 জনকে, একজন পাইলট, একজন ইঞ্জিনিয়ার ও একজন বিজ্ঞানী। আর তাদের প্রশিক্ষণ দেবে গ্রেস। ইভা আরও জানায় যে তাদের টাও সিটি অবধি পৌঁছতে অনেক বছর সময় লাগবে, তাই মহাকাশে যাওয়ার সময় তাদের কোমায় পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু তারা যদি পৃথিবীতে ফিরেই না আসতে পারে তাহলে বিজ্ঞানীরা টাও সিটি সম্পর্কে তথ্য কিভাবে পাবে? আসলে এই পরিকল্পনাটাও তারা আগে থেকেই করে রেখেছে। 3 জন নভোচারী বিটল নামের একটা ছোট অটোমেটেড যানে তথ্যটা পৃথিবীতে পাঠাবে। গ্রেস এতক্ষণে বুঝতে পারে সে প্রায় 4 বছর 8 মাস পর কোমা থেকে জেগে উঠেছিল। তবে সে বেঁচে গেলেও কোমাতে থাকাকালীন তার বাকি 2 জন সঙ্গী মারা গেছে। তাই সে তাদের মৃতদেহের পাশে তাদের ব্যক্তিগত কয়েকটা ফটো রেখে পাইলট ও ইঞ্জিনিয়ারের দেহকে মহাকাশে ভাসিয়ে দেয়। পরের দিন সকালে হেল মেরি গ্রেসকে নিয়ে টাও সিটি নক্ষত্রের কক্ষপথে প্রবেশ করলে গ্রেস টের পায় সে জিরো গ্র্যাভিটির এলাকার মধ্যে প্রবেশ করেছে। তার সবকিছু আরও হালকা অনুভূত হতে শুরু করে এবং সে নিজেও হেল মেরির মধ্যেই ভাসতে থাকে। তবে কোনোভাবে গ্রেস পরিস্থিতি সামলে পেট্রোস্কেপ দিয়ে টাও সিটি নক্ষত্রের কক্ষপথ পর্যবেক্ষণ করতে থাকলে বুঝতে পারে টাও সিটির উপরেও পেট্রোভা লাইন বিরাজমান। তবে সেটা অন্যান্য নক্ষত্রের মতো ম্লান হয়ে যায়নি। ঠিক তখনই ব্লিপ নামের একটা ভিনগ্রহী মহাকাশযান হেল মেরির কাছে ঘোরাঘুরি করতে থাকলে গ্রেস ব্লিপের কাছে গেলে দেখে তার স্পেসশিপের দিকে ক্যাপসুলের মতো কিছু একটা পাঠিয়েছে। গ্রেস ভাবে হয়তো ভিনগ্রহী ব্লিপ তার সাথে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করছে। তাই গ্রেস হেল মেরি থেকে বেরিয়ে ব্লিপের মেসেজটা সংগ্রহ করে ক্যাপসুলটা খোলার চেষ্টা করলে মাধ্যাকর্ষণ শক্তি না থাকায় সে ক্যাপসুলটা খুলতে পারে না। এমন সময় গ্রেসের মনে পড়ে সেন্ট্রিফিউজের কথা, যা কৃত্রিম মাধ্যাকর্ষণ শক্তি হিসেবে ব্যবহার করা যেতে পারে। এটি বিজ্ঞানীরাই হেল মেরির সাথে পাঠিয়েছিল যাতে জিরো গ্র্যাভিটিতে নভোচারীদের অসুবিধা না হয়। গ্রেস সেটা সক্রিয় করে ক্যাপসুলটা খুললে দেখে ব্লিপ তাকে একটা নক্ষত্রের মানচিত্র পাঠিয়েছে, যা থেকে সে বুঝতে পারে ব্লিপ নামক ওই স্পেসশিপটি 40 এরিডানি নামের একটা নক্ষত্রমণ্ডল থেকে এসছে। গ্রেস বুঝতে পারে এলিয়েনরা তার সাথে যোগাযোগ করতে চাইছে, তাই হয়তো তার কাছে এই ম্যাপটা পাঠিয়েছে। এই কারণে গ্রেস তাদের প্রত্যুত্তরে সে যে পৃথিবী থেকে এসেছে সেটা জানায়। এইভাবেই এরিডানি নক্ষত্রমণ্ডলের এলিয়েনদের সাথে গ্রেসের যোগাযোগ বাড়তে থাকলে ধীরে ধীরে তারা মেসেজ বিনিময় করতে শুরু করলে কিছুদিন পর ব্লিপ ও হেল মেরি একে অপরের সাথে সংযোগ স্থাপন করে একটা কাঁচের টানেল স্থাপন করে। গ্রেস টানেল দিয়ে ব্লিপ স্পেসশিপে পৌঁছলে সে একটা এলিয়েন প্রাণীর হাত দেখতে পায়, যা কিছু ইশারা করছে। তবে গ্রেস ভাবে এলিয়েনটা হয়তো তাকে হেল মেরিতে ফিরে যেতে বলছে। তবে এরপরেও তাদের যোগাযোগ থামল না। গ্রেস সেন্ট্রিফিউজ ডিঅ্যাক্টিভ করে জিরো গ্র্যাভিটিতে ফিরে এসে কিছু হাতিয়ার নিয়ে স্পেস স্যুট পরে আবার টানেল অতিক্রম করে ব্লিপে ফিরে গেলে বুঝতে পারে এলিয়েনরা সেখানে কোনোভাবে মাধ্যাকর্ষণ শক্তির স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। এমন সময় গ্রেস প্রথমবারের মতো এলিয়েনের শরীরটা দেখতে পায়, যা দেখতে পাথরের মাকড়সার মতো 5 পা বিশিষ্ট। তার কোনো মুখ বা চোখ নেই, তবে সেও অন্যান্য প্রাণীদের মতোই আওয়াজ করতে পারে। গ্রেস প্রথমে দেখে ভয় পেয়ে আক্রমণ করতে গেলে প্রাণীটা ভয়ে দূরে সরে গেলে বুঝতে পারে সে তার কোনো ক্ষতি করবে না। উল্টে প্রাণীটা গ্রেসের অঙ্গভঙ্গি নকল করতে শুরু করে এবং এলিয়েনটা তাকে বোঝায় যে পৃথিবী থেকে 11.9 আলোকবর্ষ দূরেও ব্লিপের মধ্যে অক্সিজেনের অস্তিত্ব আছে। তাকে এইখানে অক্সিজেন মাস্ক পরে থাকতে হবে না। তো এইখানে গ্রেস তার নাম রাখলো রকি, কারণ সে বিশাল পাথরের মতো দেখতে। গ্রেস রকির পাঠানো সিগন্যাল থেকে বুঝতে পারে রকি হচ্ছে একজন দক্ষ ইঞ্জিনিয়ার এবং সে এরিডানি নক্ষত্রমণ্ডলের এরিড গ্রহ থেকে এসছে এবং তার গ্রহকেও পেট্রোভা লাইন ঘিরে ফেলেছে।
অর্থাৎ এডিট গ্রহ এখন পৃথিবীর মতোই অ্যাস্ট্রোফেজের কারণে বিপদের মুখে। গ্রেস এতক্ষণে বুঝতে পারে রকি কেন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, তবে তাদের দুজনের ভাষা আলাদা। তাই গ্রেস তাদের মধ্যে কমিউনিকেশনের জন্য সে তাকে প্রথমে নাম্বার শেখাতে শুরু করে। এইভাবেই বহু চেষ্টার পর ভয়েস ট্রান্সমিটারের মাধ্যমে তাদের মধ্যে গড়ে ওঠে কমন কমিউনিকেশনের পদ্ধতি। গ্রেস রকির আওয়াজ শুনে বুঝতে পারে অ্যাস্ট্রোফেজ থেকে তাদের গ্রহকে রক্ষা করতে তারা মোট 30 জন এরিডিয়ান টাও সিটিতে এসেছিল, তবে এখন সে বাদে বাকিরা সবাই রেডিয়েশনে মারা গেছে। সাথে গ্রেসও জানায় এখন সেও রকির মতো একা বেঁচে, অর্থাৎ এখন পৃথিবী ও এরিডকে শুধু রকি আর গ্রেসই বাঁচাতে পারবে। তারা দুজনে মিলে নক্ষত্রদের রক্ষা করবে অ্যাস্ট্রোফেজের থেকে, কিন্তু এর জন্য তাদের জানতে হবে টাও সিটি কিভাবে অ্যাস্ট্রোফেজকে প্রতিহত করছে, এবং এইটা জানার জন্য তাদের প্রয়োজন পরিকল্পনা। গ্রেস তার শিপে ফিরে এলে কিছুক্ষণ পর সে দেখে রকিও তাকে ফলো করতে করতে টানেলের মধ্যে দিয়ে গ্রেসের সাথে থাকার জন্য হেল মেরিতে এসে পৌঁছেছে। রকির সাথে থাকতে থাকতে গ্রেস বুঝতে পারে রকি অনেক দূর থেকেও আওয়াজ শুনতে পায় এবং সে দেওয়ালের এই পার থেকে ওই পার দেখতে পায়। তার দৃষ্টিশক্তি এতটাই প্রখর। গ্রেস ও রকি মিলে পরিকল্পনা করে যে তারা টাও সিটির কক্ষপথ থেকে অ্যাস্ট্রোফেজের নমুনা সংগ্রহ করে তা টেস্ট করে দেখবে কেন অ্যাস্ট্রোফেজ সমস্ত নক্ষত্রের রশ্মি শোষণ করলেও টাও সিটির ধারে কাছেও ঘেঁষতে পারছে না। প্ল্যান মাফিক গ্রেস স্পেস স্যুট পরে টাও সিটির অ্যাড্রিয়ান নামের একটা গ্রহে গিয়ে সেখানকার প্রবেশ ও বাইরে আসার উভয় পথ থেকেই অ্যাস্ট্রোফেজের নমুনা সংগ্রহ করে। গ্রেস ফিরে এসে নমুনাগুলোকে টেস্ট করলে বুঝতে পারে এড্রিয়ানের উভয় পথে একই সংখ্যক অ্যাস্ট্রোফেজ যাওয়া আসা করছে। মানে অ্যাস্ট্রোফেজ যদি রশ্মি শোষণ করে বংশবৃদ্ধির জন্য অ্যাড্রিয়ানে প্রবেশ করে তাহলে সেইখান থেকে বেরোনোর পথে বেশি সংখ্যক অ্যাস্ট্রোফেজ থাকার কথা, কিন্তু নমুনায় সেটা পাওয়া না গেলে তারা বুঝতে পারে অ্যাড্রিয়ানের ভিতরে এমন কিছু একটা হচ্ছে যার ফলে সেইখানে অ্যাস্ট্রোফেজ আর বংশবৃদ্ধি করতে পারছে না। সেই কারণটা খতিয়ে দেখার জন্য আরও ভালোভাবে গবেষণা করতে শুরু করলে বুঝতে পারে অ্যাড্রিয়ানের ভিতরে শুধু অ্যাস্ট্রোফেজ না, বরং সেইখানে ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়ার অস্তিত্ব আছে। এর মানে খুবই স্পষ্ট, অ্যাড্রিয়ানে প্রাণের অস্তিত্ব আছে, আর সেখানে এমন একটি জীব আছে যা অ্যাস্ট্রোফেজকে খেয়ে তার সংখ্যা নিয়ন্ত্রণে রাখে। তারা এই জীবটার নাম দেয় টাওমিবা। গ্রেস বুঝতে পারে যদি টাওমিবাদের ধরে পৃথিবী এবং এডিডের নক্ষত্রের কক্ষপথে ছেড়ে দেওয়া হয় তাহলে সেইখানেও তারা অ্যাস্ট্রোফেজদের খেয়ে তাদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখবে এবং পৃথিবী ও এডিড দুই গ্রহই বিপদমুক্ত হবে। কিন্তু সেইখানেও আছে একটা সমস্যা, তারা হেল মেরি শিপে করে অ্যাড্রিয়ানের ভিতরে যেতে পারবে না। 5 কিলোমিটার যাওয়ার পরেই তাদের স্পেসশিপ ধ্বংস হয়ে তারা দুজনেই শেষ হয়ে যাবে। তাহলে এখন উপায় কি? এমন সময় রকির মাথায় খেলে যায় একটা বুদ্ধি। রকি জানায় সে জেনোনাইট নামের শক্তিশালী এক উপাদান দিয়ে 10 কিলোমিটার দীর্ঘ একটা শৃঙ্খল তৈরি করে তার মধ্যে কালেক্টর বসিয়ে সেটাকে অ্যাড্রিয়ানের ভিতরে প্রবেশ করালে অ্যাড্রিয়ান থেকে টাওমিবা সংগ্রহ করে আনবে। তবে এইটা তাদের খুব সাবধানে করতে হবে, না হলে দুজনেরই বিপদ। গ্রেস তাদের পরিকল্পনা এবং রকির সাথে তার প্রতিদিন যা কথা হতো সেটা রেকর্ড করে রাখত, যাতে মারা যাওয়ার আগে তার মিশন শেষ করে সেই ভিডিও জার্নাল বিটেলের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়ে দিতে পারে। তবে রকি আর গ্রেস এতদিনে হয়ে উঠেছে খুব কাছের বন্ধু। রকি তার বন্ধুকে তো আর মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে না, তাই সে জানায় তার স্পেসশিপে মানে ব্লিপে প্রচুর পরিমাণে অ্যাস্ট্রোফেজ আছে, যা দিয়ে জ্বালানি তৈরি করে তারা দুটো মহাকাশযানকেই তাদের নিজ নিজ গ্রহে ফিরিয়ে নিয়ে যেতে পারবে। তবে গ্রেস যদি তাদের শিপের অ্যাস্ট্রোফেজ ব্যবহার করে তাহলে রকির ফিরতে 6 বছর বিলম্ব হবে, কিন্তু তাও সে গ্রেসকে তার শিপ থেকে অ্যাস্ট্রোফেজ দিতে চায়, কারণ সে এর আগে তার 22 জন সঙ্গীকে চোখের সামনে শেষ হতে দেখেছে। সে চায় না গ্রেসের অবস্থাও তাদের মতো হোক। গ্রেস তার প্রস্তাবে রাজি হয়ে যায়। তবে এখন তাদের পরবর্তী লক্ষ্য অ্যাড্রিয়ান থেকে টাওমিবা সংগ্রহ করা। তাই গ্রেস হেল মেরিকে অ্যাড্রিয়ানের কাছাকাছি এনে সেইখানে জেনোনাইট দিয়ে তৈরি করা শৃঙ্খলটা পাঠিয়ে দেয়। তারপর গ্রেস স্পেস স্যুট পরে বাইরে আসে কালেক্টরটা সংগ্রহ করার জন্য, কিন্তু টাওমিবা সংগ্রহ করে ফিরে আসার সময় মাধ্যাকর্ষণ শক্তির তারতম্যের কারণে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটলে হেল মেরির দুটো ফুয়েল চেম্বারে ভয়ঙ্কর আঘাত লাগে। সাথে ওই শৃঙ্খলের সাথে জড়ানো কালেক্টরটা গ্রেস সংগ্রহই করতে পারে না। তবে টাওমিবা ছাড়া সে পৃথিবী বা এডির কোনো গ্রহকেই বাঁচাতে পারবে না, তাই সে জীবনের ঝুঁকি নিয়ে কোনোভাবে কালেক্টরটা সংগ্রহ করে ফিরে আসে। কিন্তু এখন তাদের জন্য আরও বড় বিপদ অপেক্ষা করে রয়েছে।
কারণ ইতিমধ্যেই হেল মেরির 11 ও 12 নম্বর ফুয়েল চেম্বার ফুটো হয়ে সেইখান থেকে ফুয়েল বেরোতে শুরু করেছে। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই তাদের শিপ ধ্বংস হতে চলেছে। তাই গ্রেস চেষ্টা করে যত দ্রুত সম্ভব শিপটিকে টাও সিটির কক্ষপথের মধ্যে প্রবেশ করাতে, কারণ সে মনে করে একবার যদি হেল মেরি টাও সিটির কক্ষপথে প্রবেশ করে যায় তাহলে শিপ নষ্ট হবে না। কিন্তু সে হেল মেরিকে নিয়ে টাও সিটিতে প্রবেশ করলেও কোনো সুরাহা না হওয়ায় ফুয়েল চেম্বার দুটোকে হেল মেরি শিপের থেকে বিচ্ছিন্ন করে দেয়। এর ফলে তৈরি হওয়া প্রচণ্ড ঝাঁকুনির ফলে গ্রেস জ্ঞান হারায় এবং রকিও নিজের কাঁচের সুরক্ষা বলয় থেকে ছিটকে পড়ে বেশ খানিকটা আহত হয়। তবে এই যাত্রায় তাদের স্পেসশিপ বেঁচে যায়। রকি কোনো মতে গ্রেসকে উদ্ধার করে এবং তার জ্ঞান ফেরানোর চেষ্টা করলে এমন সময় গ্রেসের আরও একবার মনে পড়ে যায় এইখানে আসার আগের মুহূর্তের কিছু স্মৃতি। সে বুঝতে পারে হেল মেরি প্রজেক্টের জন্য তাকে শুধু 3 জন নভোচারীকে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্বে দেওয়া হয়েছিল। তাকে মহাকাশে পাঠানোর কোনো পরিকল্পনাই ছিল না। তবে হেল মেরি উৎক্ষেপণের ঠিক 3 দিন আগে ল্যাবে এক বিস্ফোরণ ঘটলে মহাকাশে যে বিজ্ঞানীর আসার কথা ছিল সে মারা যায়। এখন 3 দিনের মধ্যে নতুন কোনো বিজ্ঞানীকে আর নতুন করে প্রশিক্ষণ দেওয়া সম্ভব নয়। তাই সবাই গ্রেসকে অনুরোধ করে প্রজেক্ট হেল মেরিতে অংশ নিতে, যাতে মৃত বিজ্ঞানীর পরিবর্তে সে পাড়ি দেয় মহাকাশে। গ্রেস জানতো সে পাড়ি দিলে আর কখনোই ফিরে আসবে না, তাই সে যেতে রাজি না হলে ইভা জোর করে সাময়িক মেমোরি লস হওয়ার ইঞ্জেকশন পুশ করে তাকে কোমায় পাঠিয়ে পৃথিবীকে বাঁচানোর উদ্দেশ্যে পাঠিয়ে দেয় মহাকাশে। এই ঘটনা মনে পড়তে সে বুঝতে পারে সে তো এখানে কোনোদিনই আসতেই চায়নি। তবে এখন যেহেতু সে এসেই পড়েছে তখন সে রকির সাথে মিলে মিশন পূরণ করেই ছাড়বে। তবে রকির অবস্থাও খারাপ হয়ে আসছে, তার জ্ঞান নেই। গ্রেসের অনেক চেষ্টার পর রকির জ্ঞান ফিরলে সে একাই টাওমিবা ও অ্যাস্ট্রোফেজগুলোকে পরীক্ষা করলে বুঝতে পারে তাদের সন্দেহই ঠিক। টাওমিবার ফলে অ্যাস্ট্রোফেজগুলো অ্যাড্রিয়ানে প্রভাব বিস্তার করতে পারেনি। তবে সে লক্ষ্য করে টাওমিবা এমন একটি ব্যাকটেরিয়া যা নাইট্রোজেনের সংস্পর্শে আসতেই মারা যায়। অর্থাৎ এখন এটিকে পেট্রোভালাইন তথা অ্যাস্ট্রোফেজের উৎপত্তি যেখানে হয়েছে সেখানে পাঠালেও কোনো কাজ দেবে না। তাই গ্রেস টাওমিবাকে জেনোনাইট দিয়ে এমনভাবে মিউটেট করে তোলে যাতে শুক্র, পৃথিবী, এরিড সব গ্রহেই বেঁচে থাকতে পারে। এমন সময় রকির জ্ঞান ফিরে আসলে গ্রেস তাকে সংগ্রহ করা টাওমিবাগুলো দেখালে রকি তাদের মিশন শেষ করে বাড়ি ফিরতে পারবে এইটা জেনেই প্রচণ্ড খুশি হয়। রাতে এই খুশিতে গ্রেস রকিকে তার কম্পিউটার ডিভাইস উপহার দেয়, যাতে করে রকি মানুষ এবং পৃথিবী সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে। আর বিনিময়ে রকি তাকে সঠিক পরিমাণে অ্যাস্ট্রোফেজ দিয়ে হেল মেরি মেরামত করলে দুজনে উপলব্ধি করে এখন তাদের গ্রহকে বাঁচানোর জন্য বাড়ি ফিরতে হবে। তাই হয়তো এটাই এখন তাদের শেষ দেখা। তাই গ্রেস রকিকে বিদায় জানিয়ে টাওমিবা নিয়ে হেল মেরি নিয়ে রওনা দেয় পৃথিবীর উদ্দেশ্যে। পৃথিবীতে পৌঁছতে তার সময় লাগবে 4 বছর 2 মাস 11 দিন। কিন্তু পৃথিবীতে ফিরে আসার পথে হঠাৎ গ্রেস বুঝতে পারে যে টাওমিবারা জেনোনাইট ভেদ করতে পারে এবং তাদের প্রধান খাদ্য যেহেতু অ্যাস্ট্রোফেজ, আর এইখানে ফুয়েল চেম্বারে অ্যাস্ট্রোফেজকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়েছে, তাই টাওমিবাগুলো বংশবিস্তার করে জেনোনাইট ভেদ করে ধীরে ধীরে ফুয়েল চেম্বারের দিকে যাচ্ছে অ্যাস্ট্রোফেজগুলোকে খাওয়ার জন্য। টাওমিবা যদি সব অ্যাস্ট্রোফেজ খেয়ে নেয় তাহলে সে আর পৃথিবীতে ফিরতে পারবে না। তাই গ্রেস কোনোভাবে টাওমিবাগুলোকে আটকে দেয়। কিন্তু তার মনে পড়ে রকির কথা। আসলে রকির পুরো স্পেসশিপটাই জেনোনাইট দিয়ে তৈরি, মানে টাওমিবা খুব সহজেই ব্লিপের ফুয়েল চেম্বারে গিয়ে অ্যাস্ট্রোফেজ খেতে পারবে। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই রকির শিপের ফুয়েল শেষ হয়ে যাবে। তারও পরিস্থিতি হবে বাকি 23 জন সঙ্গীর মতোই। গ্রেসের কাছে এখন যে কোনো একটা রাস্তা খোলা, হয় সে পৃথিবীতে ফিরে গিয়ে মানবজাতিকে বাঁচাবে, আর নয় সে তার প্রিয় বন্ধু রকির শিপে গিয়ে তাকে বাঁচিয়ে এরিডকে সুস্থ করে তুলতে পারবে। সেসব দিক গ্রেস সিদ্ধান্ত নেয় সে পৃথিবীতে ফিরবে না। তাই সে এতদিনে রেকর্ড করা সব ভিডিও ফুটেজ, স্যাম্পল ও টাওমিবা বিটলের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়ে নির্দেশ দেয় ফার্ম তৈরি করে আরও টাওমিবা উৎপন্ন করে তা পৃথিবীর কক্ষপথে ছড়িয়ে দিতে। এরপর সে হেল মেরির সাহায্যে রকির শিপে ফিরে গিয়ে তাকে উদ্ধার করলে রকি আনন্দে গ্রেসকে জড়িয়ে ধরে। অন্যদিকে গ্রেসের পাঠানো ভিডিও এবং টাওমিবা পৃথিবীতে এসে পৌঁছলে ইভা তার সব ভিডিও দেখতে শুরু করলে তার মুখে ফুটে ওঠে এক গৌরবের হাসি। সে জানে সেদিন হয়তো গ্রেসকে জোরপূর্বক মহাকাশে না পাঠালে তাদের মিশন কোনো দিনই সফল হতো না এবং সময়ের সাথে পৃথিবী ধ্বংস হয়ে যেত। ইভা গ্রেসের কথা মতো টাওমিবার বংশবিস্তার শুরু করে এবং সময়ের সাথে টাওমিবা ব্যবহার করে পৃথিবীর কমে যাওয়া তাপমাত্রা আবার স্বাভাবিক হতে শুরু করে। সূর্যের উজ্জ্বল আলো পৃথিবীকে এক নতুন পূর্ণতা দিলে পৃথিবীর জলবায়ু স্বাভাবিক হয়
এবং আবার পৃথিবী মানুষের বসবাসযোগ্য হয়ে ওঠে। এদিকে প্রায় 16 বছর পর গ্রেস রকির সাথে তার গ্রহ এডিটে বসবাস শুরু করেছে, যেখানে এখন আর অ্যাস্ট্রোফেজের কোনো সমস্যা নেই। এডিডিয়ানরা তার জন্য মানুষের জ্ঞান ভাণ্ডার ব্যবহার করে বসবাসযোগ্য পরিবেশ ও কৃত্রিম খাবারের বন্দোবস্ত করেছে। একদিন রকি গ্রেসকে জানায় যে পৃথিবীতে সূর্য আবার স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে পাওয়ায় মানবজাতি বেঁচে আছে। গ্রেস এই সুখবর জেনে পৃথিবীতে ফিরে যাওয়ার কথা ভাবলেও সে পৃথিবীর মতোই এডিটের ছোট্ট বাচ্চাদের বিজ্ঞান পড়ানোর সিদ্ধান্ত নেয়। আর এই ঘটনার সাথে শেষ হয় আজকের এই অসাধারণ মুভি প্রজেক্ট হেল মেরি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর যারা আমার এক্সক্লুসিভ কন্টেন্ট দেখতে চাও সেটার জন্য আমাকে ইনস্টা এবং ফেসবুকে ফলো করো, লিংক ডেসক্রিপশনে রইল।